আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমি মাহবুব সৈকত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই মাই টিভি সংলাপ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বিশেষ করে দেশের বর্তমান কি অবস্থা, দেশ কোন দিকে যাচ্ছে এবং সেইগুলো নিয়ে আপনাদের পছন্দের কিছু মানুষজন, পছন্দের রাজনীতিবিদ কিংবা দেশকে নিয়ে যারা ভাবেন এমন ব্যক্তিবর্গ এই আলোচনায় অংশ নেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা স্টুডিওতে দুজন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ আমন্ত্রণ জানিয়েছি। আমি একটু প্রথমেই তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন আপনাদের সকলের প্রিয় নাগরিক ঐক্যের সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনার দল নতুন করে নিবন্ধন পেয়েছে, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছেন ইতিমধ্যেই আপনাদের প্রিয় মুখ, যারা একদম গণতন্ত্রহীন এই বাংলাদেশ, অধিকারহীন এই বাংলাদেশকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছেন, যাদের নেতৃত্বে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন, দীর্ঘ সংগ্রাম, অসংখ্য শহীদের রক্তের বিনিময়, অসংখ্য ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে আবারও আমরা 5 আগস্ট নতুন এক বাংলাদেশকে পেয়েছিলাম। সেই হিসেবে 1 মাস অতিবাহিত হতে চললো এবং অতিবাহিত হচ্ছে। তো তারই প্রেক্ষাপটে ইতিমধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু শহীদ মার্চ নামে আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। আমরা অনুষ্ঠানের শুরুতেই সেটি নিয়ে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটা প্রেস ব্রিফিং করেছিল কর্মসূচি নিয়ে, আমরা শুরুতেই সেটি একটি দেখে আসব। শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। 6 সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। মানুষ আসলে কী বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা, সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। দেখেন, এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। আমরা এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এটি আসলে আমাদের দর্শকদের জন্য হয়তোবা একটু আগেই প্রতিবেদনগুলো বিভিন্ন টেলিভিশনে আমরা দেখে ফেলেছি এবং এই অনুষ্ঠানে নিশ্চয়ই নুসরাত তাবাসসুম আপনি ছিলেন এবং এই কর্মসূচি নিয়ে আপনারা এর আগেও পরিকল্পনাগুলো করেছেন। আমি একটু শুনতে চাই যে আগামীকালকের যে কর্মসূচি নিয়ে আপনাদের পরিকল্পনা এবং এই যে শহীদি মার্চ, শহীদ কথার মধ্যে যে আবেগ, সেই শহীদদের নিয়ে আপনাদের ভাবনাগুলো কি কি আসলে করতে চাচ্ছেন, যারা শহীদ কিংবা যারা আত্মত্যাগ করছেন, যারা আহত হয়ে এখনো হসপিটালে আছেন, তাদের নিয়ে আপনারা কি ভাবছেন এবং কর্মসূচির মাধ্যমে কি জানান দিতে চাচ্ছেন? আগামীকাল আমাদের গণ অভ্যুত্থান সফল হওয়ার 1 মাস। আমাদের যারা ছেড়ে চলে গিয়েছেন, যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে আমি আমার কথা শুরু করি। আমরা আগামীকালের শহীদি মার্চ কর্মসূচির মাধ্যমে এটা বলতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশকে আর কখনোই কোনো দিনই কোনো বয়ানের মাধ্যমেই শহীদদের ভুলতে দেওয়া হবে না। স্বাধীনতা যুদ্ধের পর, ৭১-এর পর এরকম অসংখ্য শহীদদের গল্প মুছে গিয়েছে, অসংখ্য শহীদের নাম বিকৃত হয়েছে, অসংখ্য শহীদের গল্প
ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 24-এর শহীদদের সাথে সেটা আর কখনোই হবে না। জি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই শহীদদের গল্পগুলো, এই শহীদদের আত্মত্যাগগুলো আমরা বাঁচিয়ে রাখব। এই শহীদদের কাহিনীগুলো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওদের জায়গাটা থাকবে, ততদিন মানুষ জানবে 24-এ যারা প্রাণ দিয়েছিল জি, তারা কেন দিয়েছিল, কি চেয়ে দিয়েছিল এবং কারা দিয়েছিল, কিভাবে দিয়েছিল। এই গল্পগুলো বাঁচিয়ে রাখার শপথে আমরা আবদ্ধ। কালকের কর্মসূচির মাধ্যমে আমরা এটাই জানান দিতে চাই যে আমরা তাদের স্মৃতি বুকে নিয়ে এগিয়ে যাচ্ছি নতুন বাংলাদেশে। নিশ্চয়ই তাদের স্মৃতি আসলে বাংলাদেশের প্রতিটি কোনায়, অলিতে গলিতে, শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে সবার রয়েছে। কিন্তু এই যে মুছতে আমরা দিব না, আমরা এই কর্মসূচির মাধ্যমে, সেটির আসলে মাধ্যম কি, কিভাবে আমরা এগুলো করব? দেখুন, স্মরণ করাও তো একটি উপায়। জি, আমরা কালকের শহীদ মার্চে আমরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে আমরা সেটা দীর্ঘ একটি পথ পরিক্রমা হবে আমাদের, সেটা পরিক্রমণ করে আমরা শহীদ মিনারে এসে শেষ করব। এগুলো আসলে প্রতীকী অনুষ্ঠান, কিন্তু প্রতীক তো খুব জরুরি। প্রতীকের মধ্যে দিয়ে ইতিহাস বেঁচে থাকে। কালকের কর্মসূচিটা শুধুমাত্র আমাদের শুরুয়াত। নতুন বাংলাদেশের শহীদদের বাঁচিয়ে রাখার সূচনা হবে কালকে থেকে, এবং শহীদদের স্মৃতি এবং আত্মত্যাগ বাঁচিয়ে রাখার জন্য ভবিষ্যতে আরো যা যা করণীয় আমরা সেগুলো যে করব, সেই শুরুটা, সেই প্রমাণটা আমরা কালকের কর্মসূচিতে দিতে যাচ্ছি। এই শহীদেরা যারা আজকে শহীদ হয়ে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা যখন এই পৃথিবীর বুকে ছিলেন, তারা তাদের জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন রাজপথে। তারা আন্দোলনে, স্লোগানে, স্বৈরাচারের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়ে তারা তাদের জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন। কালকের কর্মসূচির মাধ্যমে আমরা তাদের জীবনের শেষ দিনগুলো আরো একবার বাঁচতে চাই, তাদের জীবনের শেষ দিনগুলোকে আরো একবার মনে করতে চাই। এখানটাই আমি আসতে চাই নুসরাত। সেটি হচ্ছে যে তাদের জীবনের স্মৃতিগুলো বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের জীবনের যে স্মৃতির বিষয় আমরা দেখেছিলাম যে শেষ দিনগুলোতে, আপনি নিশ্চয়ই 6 তারিখের সে বিজয় উল্লাস দেখার কি আপনার সুযোগ হয়নি? 5 তারিখের বিজয় উল্লাস। হ্যাঁ, সুযোগ হয়েছে। আমি টিভি থেকে ফেরার পরে আমি একদিন খুব অসুস্থ ছিলাম, তারপরে আমি যোগ দিয়েছি। যদিও কেন্দ্রীয় প্রোগ্রাম পর্যন্ত আসার অবস্থা আমার ছিল না। আমি যেখানে ছিলাম সেটাও খুব উত্তাল অংশ ছিল শহরের, মিরপুর এরিয়া। সেখান থেকে আমি অংশ নিয়েছি। 5 তারিখে আমি ছিলাম, এখানেই ছিলাম। তো সেই যে মনে করার, উত্তাল দিনগুলোর কথা মনে করতে গিয়ে সেখানে আমরা দেখেছি যে ডিবিতে নিয়ে যাওয়া, আমরা দেশবাসী একটা উদ্বেগের মধ্যে ছিলাম, এবং তার মধ্যে একজন সমন্বয়ক, সবাই ছাত্র, তার মধ্যে একজন ছাত্রী। আমরা আলাদা করে যে মায়ের জাতির প্রতি যে মানুষের একটা ইমোশন, সেই ইমোশনটাও কাজ করছিল যে আসলে নুসরাত কি অবস্থায় আছে। তো তখন আসলে কি অবস্থায় ছিলেন সেই গল্পটা আমরা একটু শুনবো ছোট্ট করে হলো। তবে মাহমুদুর রহমান মান্না ভাই, আপনার কাছে আসতে চাই। তারপরে মান্না ভাই, আপনি শুনছিলেন এবং রিপোর্টটিও দেখছিলেন, আপনার মন্তব্যের বিষয়ে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। মানে এটা একটা রেয়ার অকেশন বলতে হবে, যে একটা হলো যে নুসরাতের সাথে আমার সামনাসামনি দেখা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, এমনিতে ধরেন টিভিতেই বা অন্যান্য ইয়েতে তো দেখেছি, আন্দোলনে অংশ নেবার সময় দেখেছি, আন্দোলনে কোনো কোনো জায়গায় পার্টিসিপেট করেছি। যে বিশাল ঘটনাটা ঘটেছে, এইটা বাংলাদেশ বলে না, সবাই লিখছে, ইন্টারন্যাশনাল যে সমস্ত মিডিয়া আছে তারাও বলেছে এটা একটা আন্তর্জাতিক মানের আন্দোলন হয়েছে, যেটা মনে রাখবার কথা। এবং তারা কালকে যে কর্মসূচি ঘোষণা করেছে তার লক্ষ্য যা বললো এখন নুসরাত, আমি তো এই প্রেস কনফারেন্সটা আগে দেখতে পারি নাই, সেটাও একটা খুব বড় লক্ষ্য। এমনিতেই আমি মনে করি যে যেরকম করে ইতিহাসটা তৈরি হয়েছে, এই ইতিহাস বিস্মৃত হওয়া কঠিন হবে। যেমন আমরা 21 তো ভুলতে পারি না, এটা এরকম করেই সমগ্র জাতিকে নাড়া দেয় প্রত্যেক বছর। মানে সকালবেলা যেমন মানুষ নিজের থেকে বেরিয়ে পড়ে, সারাদিন এই কাজের মধ্যে থেকে অজস্র অনুষ্ঠান হতে থাকে, ঠিক ওই রকম করে আবার স্বাধীনতার
বা বিজয়ের অনুষ্ঠান অতখানি, ওটাও অনেক বড় হয়। এই অনুষ্ঠানটাকেও বা এই পুরো ঘটনাটাকে আপনি ওই রকম করে যদি ইতিহাসে জায়গা দিতে চান, করে নিতে চান, তাহলে ওই ধরনের একটা পরিকল্পনা লাগবে। আগামীকালকের এটা একটা শুরু বলবেন, জি যে যে শিক্ষার্থীর এই আন্দোলনটা মানে একদম সামনে থেকে স্টিয়ার করেছিল, তারা এটাকে মরতে দিতে চায় না। আমি মনে করি দেশের সমস্ত মানুষ এই অনুভূতির সাথে একাত্ম থাকছে, এখনও আছে, আগামীতেও থাকবে। আর ইতিহাসে ধরেন এই স্বৈরাচার কীরকম যে জায়গায় যাবে সেটা আরও দেখতে হবে। মানে শুরুতেও যেমন আন্তর্জাতিক যে মহল আছে, আমাদের দেশের আমরা কিন্তু বুঝতে পারিনি যে এত নৃশংসতা হয়েছে, বর্বরতা হয়েছে। ঠিক কতজন মানুষ মারা গেছে তার এক্স্যাক্ট হিসাব এখনও আসেনি। কারা কারা মারা গেছে সেই হিসাব বা ধরেন তাদের লিস্ট, তারা কি কি করে মারা গেছেন, কি কি পরিস্থিতিতে, সেগুলো জানা যায়নি। মানে প্রতিনিয়ত কিন্তু অনেকগুলো জিনিস আনফোল্ড হচ্ছে, আমাদের সবার সামনে আসছে। এই সর্বশেষে ধরেন আশুলিয়াতে যে ঘটনাটা দেখা গেল, মানে এইটা তো বিশ্বযুদ্ধের ঘটনাকে প্রায় হার বানিয়ে দিয়েছে। মানুষকে এমনিতেই এগুলো নাড়া দিচ্ছে, তারপরে এগুলোকে ধারণ করবার জন্য কি পদ্ধতি হতে পারে? এটা কি কেবলমাত্র একটা দিন উদযাপনের মধ্যে দিয়ে, এটাকে কি অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে সাজিয়ে? এবং একটা জিনিস হবে যে যেরকম করে ধরেন 4 তারিখে, আগস্টের 4 তারিখ এরকম হয়েছে যে অনেকেই মনে করেছে, আমাকেও কেউ কেউ বলেছে এত কিছু হচ্ছে যে যাবে কি, 5 তারিখে চলে গেছে, অনেকের কল্পনাই ছিল না। আমি নাম বলছি না, একজন উপদেষ্টা শপথ দেবার দিন আমাকে বলছে, বান্না ভাই তাহলে সম্ভব হলো? আসলেই কি হলো? হ্যাঁ বলে আসলেই কি হলো? তো আমি বললাম যে আপনি শপথ দিচ্ছেন, একটু পরে আপনি আমাকে জিজ্ঞেস করছেন এর চেয়ে বেশি কি হবে? অফকোর্স ধরেন যারা যারা এই উপদেষ্টা পরিষদে গেছেন তারা ওদের মতো বা ইভেন আমাদের মতো আন্দোলনে ছিলেন না, কিন্তু তারপরেও ফিলিংটা তো একই রকম হয়। তো সেরকম করে এইটাকে জনমানসে, মানুষের স্মৃতির মধ্যে রেখে দেবার মতো করে কি প্রোগ্রাম বা কি কি বিশেষ ব্যবস্থা এখন যারা দায়িত্বে আছেন তাদেরকেও ভাবতে হবে। আমরা যেমন ধরেন আমাদের জোটের পক্ষ থেকে বা আমরা যে 42টা দল মিলে যুগপৎ আন্দোলন করছিলাম, আমরা বলেছি এটা একটা মাইল ফলকের মতো করে একটা ডে ডিক্লেয়ার করেন, বা মানে মেক ইট এন অকেশন, যাতে সবাই এটা মনে রাখতে পারে। এইটা হলো একটা। বা 2 নম্বর আমরা বলেছিলাম যে এক্স্যাক্টলি কতজন মারা গেছেন তাদের লিস্ট করে তাদের সম্পর্কে এপিটাফ টাইপের করেন, বা ধরেন স্মৃতিস্তম্ভের মতো করেন, কিছু একটা করেন যা দিয়ে ধরেন একটা দিন কমনলি মানুষ এটা মনে করতে পারে। আমার এরকম মাঝে মাঝে মনে হয় আরও আগামী বছরগুলোতে হয়তো এরকম হতে পারে যে এই দিনটা 21-এর কাছাকাছি চলে যাবে। বা সামগ্রিক আন্দোলন বাংলাদেশে কেন, এই উপমহাদেশের যতগুলো গণ আন্দোলন আছে তার মধ্যে তো এটা ডেফিনেটলি একটা মাইল ফলক। যত বর্বরতা হয়েছে সেই বর্বরতা এখন আমরা সব নাজি স্টোরির সাথে কল্পনা করার চেষ্টা করছি যে ওই রকম হয়েছে নাকি, তার চেয়ে বেশি হয়েছে। তো এই রকম করে মানুষের মনে গেঁথে যাচ্ছে আস্তে আস্তে। আর শেষ কথা একটা বলি, সেটা হচ্ছে যে মানে এদের স্মৃতি টিকে থাকবে এই আন্দোলনের যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্য অর্জনের সফলতা মানে সাফল্যের উপরে কতখানি আসবে, যেটা মানুষকে আরও মনে করিয়ে দেয় কি হয়েছে। ধরেন 15 বছর ধরেই মানুষ কিন্তু যন্ত্রণায় ছিল, আন্দোলন হয়েছে প্রচুর, জীবন্ত আরও গেছে এর আগে 15 বছর ধরে। শেষ পর্যন্ত এন্টার বিষয়টা ফোকাসড হয়েছে এইখানে এসে, এবং তার মধ্যে দিয়ে আবার একটা নতুন স্লোগান এসেছে যেটা সমস্ত মানুষের আশাকাঙ্ক্ষাকে এক জায়গায় নিয়ে এসছে, যখন তারা বলেছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই। এখন নতুন বাংলাদেশ মানে ধরেন আমার দল, আমি একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই লক্ষ্য। কেউ বলছে একটা গণতান্ত্রিক দেশ করবো, কেউ বলেন মানবিক দেশ করবো, কারণ এরকম নিষ্ঠুরতা তো আর কোথাও হয়নি। কিন্তু বিভিন্ন দল বিভিন্নভাবে বললেও এখন একটা কমন স্লোগানের মতো হয়ে গেছে নতুন বাংলাদেশ, যা আগের মতো নয়, যা আগের মতো অগণতান্ত্রিক, আগের মতো স্বেচ্ছাচারী, অমানবিক, নির্যাতনকারী এরকম নয়। তো সেরকম একটা দেশ গড়বেন। খেয়াল করা দরকার, এই আন্দোলনের এই যে ধরেন 5 তারিখের যে বিজয়, এটা হচ্ছে প্রাথমিক বিজয়। মানে আপনি স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে পরাজিত করেছেন, যেটা সবার কাছে অসম্ভব মনে হতো, অসম্ভব পুলক হয়েছে। আমরা মনে করেছি আমরা সত্যি পারি এবং করে দেখিয়েছি। কিন্তু তারপরে বিষয়টা হচ্ছে যে জন্য লড়াইটা করলাম, যে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্র নির্মাণ, একটা মানবিক রাষ্ট্র নির্মাণ, ওই কাজগুলো করবার মানে ওইটা একটা বুদ্ধিবৃত্তিক লড়াই,
ওইটা একটা গঠনমূলক লড়াই, সেটাও করতে জি পারতে মান্না হবে। ভাই, সেই লড়াইয়ের জায়গাটায় আসলে আমরা আপনার কাছে আবার ফিরবো। সেই বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আমি আবারও নুসরাত আপনার কাছে ফিরি। মান্না ভাইও যেটি বললেন যে লক্ষ্য, আন্দোলনের লক্ষ্য, আমরা তো নিশ্চয়ই আমাদের শহীদদের, আমাদের আত্মত্যাগকারী আপনারা যারা ছিলেন প্রত্যেককে, এদেশের যারাই ছিলেন তাদেরকে মনে করব। সেই মনে করার পেছনে লক্ষ্যটা কি, সেই লক্ষ্য অর্জনে যে লক্ষ্যে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের, সেই লক্ষ্য বরাবর এগিয়ে যাওয়ার জন্য আপনারা আর কি কি চিন্তা করছেন? আমরা একটা আজকে দেখেছি দুর্নীতি প্রতিরোধে পুনর্গঠিত হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরকম একটি বিষয় আমরা শুনেছি। আর কি কি আসলে সেই লক্ষ্য পানে এগিয়ে যেতে আপনারা চেষ্টা করছেন? দেখুন, নতুন বাংলাদেশের কথা যখন বলা হচ্ছে, তার মানে এটা নতুন বাংলাদেশ তৈরির কথার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হচ্ছে যে এতদিন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেভাবে চলেছে সেটা সঠিক ছিল না। সঠিক ছিল না বিধায় নতুন বাংলাদেশ তৈরির প্রয়োজনীয়তা পড়ছে। সেক্ষেত্রে বৈষম্যের বিরোধ, সমতার মানে সমতার প্রশ্ন যেটা, সেটা তো রয়েছে, একই সঙ্গে পুনর্গঠনের একটা প্রয়োজনীয়তা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকে বলে আসছে আমরা প্রয়োজন বোধে রাষ্ট্রের পাহারাদার হিসেবে থাকব। আসলে কথাটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য প্রযোজ্য নয়, পুরো দেশের জন্য। জনগণ যদি জবাবদিহিতা চাইতে থাকে, তাহলে কোনো সরকার, কোনো দল বা কোনো শাসক গোষ্ঠীর পক্ষেই এটা সম্ভব হয় না যে তারা স্বৈরাচার হয়ে উঠবে। তখন একটা শাসক গোষ্ঠী স্বৈরাচার হয়ে ওঠে যখন তারা ভয়ভীতির মাধ্যমেই হোক কিংবা ইনস্টিটিউশনগুলো দখল করার মাধ্যমেই হোক, তারা জনগণের জবাবদিহিতা চাওয়ার যে জায়গাটা সেটা নষ্ট করে দিতে পারে। জনগণের মনে ওই ভয়টা ঢুকিয়ে দিতে পারে যে না, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, জানতে চাওয়া যাবে না। এইটা যখন জনগণের মনে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, একমাত্র তখনই স্বৈরাচার তৈরি হয়, যা খুশি তাই করা সম্ভব হয়। দেখুন, গত 16 বছরে আপনারা তো আমাদের থেকে ভালো বলতে পারবেন বিষয়টা, মানে কয়টা অনুষ্ঠানে কয়জন অতিথিকে আপনারা এই ধরনের প্রশ্নগুলো করতে পেরেছেন? পারেননি। কিন্তু আপনারাও প্রশ্ন করতে পারেননি, জনগণও প্রশ্ন করতে পারেননি, আর যারা এসেছে, যারা কথা বলতে চেয়েছে, তারাও কথা বলতে পারেনি। মনে করেন যে ডিএসএ যে একটা রয়েছে, এটা তো মনে হয় নাম পাল্টে এসএসএ টাইপের কিছু একটা হয়েছে। এই যে মানুষের কথার ওপরে শেকল পরিয়ে দেওয়া, মানুষের কথাকে, বাক স্বাধীনতার ওপরে কারাগারের দেওয়াল তুলে দেওয়া, কিংবা পরিস্থিতি এমন করে সচিবালয়, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ যাদের হওয়ার কথা ছিল সেবক, তাদের ব্যবহার বা তাদের সাথে জনগণের সম্পর্ক হচ্ছে শাসক এবং প্রজার। এই যে আপার লেয়ার লোয়ার লেয়ার তৈরি করা একটা দেশের মধ্যে, এটা তো গণতন্ত্রের সঙ্গে যায় না। গণতন্ত্র মানে যেখানে জনগণের ম্যান্ডেট থাকবে, যেখানে জনগণের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। যখন আমরা গণতন্ত্র বলছি তখনই এখান থেকে রাজতন্ত্র, আমাদের দেশে তো রাজতন্ত্র নাই, তাহলে শাসকের সাথে জনগণের সম্পর্ক কেন প্রজার মতো হবে? তো এইখান থেকে পুনর্গঠনের আলাপগুলো আসছে। যদি আপনি খুব বৃহৎ অর্থে সংক্ষেপে আমাদের লক্ষ্য জানতে চান, তাহলে বিষয়টা হচ্ছে জনগণকে এটা শিখিয়ে যাওয়া যে দেশের মালিক জনগণ, গণতন্ত্র জনগণের জন্য। কিন্তু একই সঙ্গে এটাও জরুরি যে কতদূর পর্যন্ত মানে জনগণের যে ম্যান্ডেট বলছি যেটাকে, বা জনগণের শাসন বলছি, জনগণের অধিকার বলছি, এই মালিকানাটা কতদূর, এই সীমারেখাটা কতদূর, এটাও জনগণের এই প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। কারণ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা ছিল না কখনো, এবং গত 16 বছরে ধূলিসাৎ হয়ে গেছে। একই সঙ্গে শাসক গোষ্ঠীকে এটা বুঝতে হবে যে তারা শাসক নয়, সেবক, এবং জনগণকে এটা বুঝতে হবে যে কিভাবে স্বার্থপরতা থেকে বেরিয়ে এসে বা আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে সার্বিক সুরক্ষার জন্য বা সার্বিক নীতির জন্য কথা বলা যায়, দাবি তোলা যায়। একটা কথা আমরা এই কথাটা বারবার বলে এসেছি, আবারও বলি, নতুন বাংলাদেশ তৈরি হবে প্রাণ ও প্রকৃতির প্রতি দায় ও দরদ থেকে। প্রাণ এবং প্রকৃতির প্রতি দায়িত্বও থাকবে এবং একই সঙ্গে দরদও থাকবে, ভালোবাসাও থাকবে। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা দিয়ে কখনো তন্ত্র তৈরি হতে পারে না। সেটা যদি হয়, সেটা হবে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র। যখন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হবে, তার মানে অবশ্যই সেখানে সামষ্টিক চিন্তা লাগবে, সমষ্টিগত চিন্তাটা করা লাগবে। আমরা জনগণের মধ্যে সেই গণতান্ত্রিক চর্চাটা আনতে চাই, যে গণতান্ত্রিক চর্চাটা বহাল থাকলে জনগণ দেশের সার্বিক কল্যাণকর সিদ্ধান্তগুলো নিতে পারবে। এবং জনগণ যখন সার্বিক কল্যাণকর সিদ্ধান্তগুলো নেবে, তখন স্বাভাবিকভাবে আমরা আশা করি
আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে আমরা শাসক হিসেবে যাদের পাবো তারা শাসক কম সেবক বেশি হবে। ওকে, আমরা শুনবো আসলে সেই স্বপ্ন বাস্তবায়নে কিংবা যে গণ অভ্যুত্থান হলো, যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পথে আমরা মাঝে মাঝে শুনতে পাই যে আবার আসিব ফিরে সেই বিভিন্নভাবে সেই প্রতিবন্ধকতা হয়ে সাম্প্রতিক সময় আশুলিয়ায় যে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ হচ্ছে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এই জন্য আমাদের আজকের আলোচনার কিন্তু বিষয় হচ্ছে অধিকার নাকি ষড়যন্ত্র, সেটি একটি বিষয় আছে। আমরা বিরতির পরে সে বিষয়ে আলোচনা করব, মান্না ভাইয়ের কাছ থেকেও শুনবো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কথা শুনছিলাম এর আগে শহীদ মার্চ আগামীকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সে বিষয়টি আমরা শুনছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের প্রিয় নুসরাত তাবাসসুম, তার কাছ থেকে। আমাদের আজকের শিরোনাম হচ্ছে অধিকার নাকি ষড়যন্ত্র, এবং সেটার পেছনে এই আমাদের টাইটেল দেওয়ার পেছনে নিশ্চয়ই একটি কারণ রয়েছে। আপনারা জানেন যে বেশ কিছু জায়গায়, বিশেষ করে আশুলিয়া সহ অনেক জায়গায় আজকে প্রায় 70টি পোশাক তৈরি কারখানা বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন দাবির প্রেক্ষিতে। বিভিন্ন সময় আন্দোলনও হচ্ছে 5 তারিখের পর থেকে, নতুন সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে। সে বিষয়টিকে কিভাবে অতিথিরা দেখছেন তা নিয়ে আজকে আলোচনা করব। তবে এই আলোচনার শুরুতেও আমরা আজকের একটি রিপোর্ট দেখে আসব। বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে এসব ঘটনায় জড়িতরা বেকার এবং চাকরি প্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। পোশাক শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভের মুখে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত 60টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপুর পর্যন্ত বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে চালু থাকা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের সাথে চাকরি প্রত্যাশীরাও যোগ দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশের সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী শ্রমিকরা। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরের মহানগরের ভোগড়া বাইপাস, বাগেরবাজার, গাজীপুর পুলিশ লাইন্স এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়। ঢাকার ধামরায় প্রতীকী সিরামিক কারখানায় বেতন বৃদ্ধি ও কর্তৃপক্ষের দ্বারা নারী শ্রমিকদের নির্যাতন বন্ধ সহ 8 দফা দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ভাউটিয়া এলাকায় ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে আন্দোলন করেন। কথা বললে অমনে তার মারধর করে, অমনে তার বকাবাজি করে, মুখের গালি খুব খারাপ দেয়, বাইরে রড দেবে না, জুতা দেবে না, আকামি বেড়ে। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের 2 পাশে 22 কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে হাজার হাজার গাড়ি, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর অনুরোধে রাস্তা ছেড়ে তারা কারখানার গেটে অবস্থান নেয়। মান্না ভাই, আপনার কাছেই ফিরছি। রিপোর্ট দেখছিলেন, পর্যবেক্ষণ আপনার জানতে চাই। আমি প্রথমে একটা কথা বলি, আপনি আলোচনাটা যে শিরোনামে শুরু করলেন এইটা আমার পছন্দ হয়নি। কেন আন্দোলন নাকি ষড়যন্ত্র বলছেন? তার মানে মনে করছেন যে এটা একটা ষড়যন্ত্রের অংশ? না, এটা বলেছি অধিকারের হলো তো, অধিকার নাকি ষড়যন্ত্র তো বলছেন, এটাকে একটা ষড়যন্ত্রের অংশ মনে করছেন। আপনার মনে আছে ডক্টর ইউনূস যখন এর উপর একটা কথা বলছেন, তিনি বলছিলেন যে এই দাবিগুলো সবই যৌক্তিক, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসতেই পারিনি। এখনই যদি আমাদের ঘেরাও করে রাখেন, আমরা কাজ করব কেমনে? এইটা হলো পারসুয়েশনের ল্যাঙ্গুয়েজ, এবং পলিটিক্স বেসিক্যালি পারসুয়েশন। আপনি জনগণকে আপনার পক্ষে, আপনার আদর্শের পক্ষে, কর্মসূচির পক্ষে জিতে নেন, বুঝিয়ে আনেন। এটা কোয়ারশন দিয়ে কখনো হবে না, অত্যাচার করে, নির্যাতন করে হবে না। এরা যা বলছে, ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি সম্পর্কে আমার আইডিয়া আছে, আমার নিজেদের ফ্যাক্টরি ছিল একসময়। এরা এই ধরনের নির্যাতনের শিকার হয়। এবং আমার এটাও খুব ভালো লেগেছে যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন, তারা তাদেরকে বুঝিয়ে নিবৃত্ত করে আবার পাঠিয়েছেন। এখানে আপনি ষড়যন্ত্র যদি বলেন এটাকে, তাহলে এটা একটু ওদের উপরে অবিচার করতে, কারণ মানুষগুলো তো সবই পরিশ্রমী। আমরা কিন্তু ষড়যন্ত্র বলি না, না, আপনারা বলবার কথা বলছি না, আমি কথার কথা বলছি। যদি কেউ বলেন, এরকম না বলা ভালো। নিশ্চয়ই এগুলোর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, একটা অভ্যুত্থানের পর সেই অভ্যুত্থানকে পরাজিত করবার জন্য বিভিন্ন রকম কার্যকলাপ হয়।
এখানেও এরকম ব্যাপার থাকতেই পারে। আওয়ামী লীগ যেইভাবে ক্ষমতায় ছিল তারা মনে করেছিল যে কোনোদিন আর তাদের যেতে হবে না, যেতে হলো। এবং এরকম একটা পরিস্থিতি হলো যে মানে যিনি পালিয়ে গেলেন তিনি কাউকে বলেও গেলেন না, এত দায়িত্ব গেলেন। বাকিরা তো সবাই খুবই গালাগালি করছে, নিজেদের কথা বলছে, আবার ফিরে যাওয়ার চেষ্টা করছে, কোনোদিন পাওয়া যায় কি না। যদিও এরকম স্বপ্ন দেখার মতো কোনো উপাদান নেই সমাজের মধ্যে, কিন্তু তারপরেও এটা তাদের মধ্যে আছে। প্রতি বিপ্লবের চেষ্টা, এই অভ্যুত্থান, এটার ফসল ভেঙে দেওয়ার চেষ্টা থাকতে পারে এবং সেজন্যে তারা যেখানে যেখানে পারবে সেখানে উস্কাতেও পারে। 15 বছর ধরে যাদেরকে লালন পালন করেছে, ইভেন ট্রেড ইউনিয়ন সেক্টরে, বিভিন্ন ট্রেড বডিতে, এগুলো তো সব নিজেদের সিলেকশন করে দিয়েছে, তারা করতেই পারে। ওইটাকে অ্যাড্রেস করবার জন্য আমি মনে করি যে আমাদের ওই পথ, যে কথা ডক্টর ইউনূস যেরকম করে বলেছেন, ওইভাবে জিনিসটা করতে হবে, একদিনে হবে না। যেমন ধরেন আনসারদের এটা যখন চলেছে তখন সব উপদেষ্টা বা যারা যারা এই কাছে বুঝিয়েছেন যে তোমাদের সমস্ত দাবি ন্যায্য মনে করছি, কিন্তু এটা যে ইকোনমিক ইমপ্লিকেশন আছে, অর্থ দিতে হবে, সেটার জন্য এইখান থেকে আমরা কোনোভাবেই সিদ্ধান্ত বলতে পারো যে আজকেই দিতে পারছি। অতএব তারা এটা বোঝাবারই চেষ্টা করেছেন। যখন তারা এটা ভায়োলেট করে বিদ্রোহী হতে চেষ্টা করেছেন তখন সেখানে একটা অ্যাকশন রয়েছে। কোনো মানুষের মধ্যে এটা ভিন্ন প্রতিক্রিয়া দেখেননি। এই জন্যে এইরকম প্রবণতার মুখে যত বেশি সম্ভব ধৈর্য ধরে পারসুয়েশন করে আনতে হবে। এবং এই ব্যাপারে আমি মনে করি মিডিয়ার আপনাদেরও সহযোগিতা করা দরকার। কোনো জায়গায় যাতে কোনো রকমভাবে উস্কানি দেওয়া না হয়, এটা বুঝতে হবে। এটা একেবারে একটা নিউ ফেজ, একটা নতুন ধরনের পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতির কল্পনা আমরা 24 ঘন্টা আগেও করতে পারিনি। সাথে সাথে খেয়াল করেন এই পুলিশকে আপনার সেটেল করতে কত সময় লেগেছে, এখনও তো সেটেলও হয় নাই। আপনি পুলিশ দিয়ে কোনো জায়গাতে করতে পারছেন না, কাজ করতে পারছেন না। একটা থানাতে কেউ কোনো কমপ্লেন নিয়ে গেলে পুলিশ বলে আমরা কিছু জানি না, মানে তারা এখনও কোনো রকম দায়িত্ব নিয়ে কাজ করছে না। এটা যদি ষড়যন্ত্র বলেন, এর মধ্যে ষড়যন্ত্রের ব্যাপার নেই, অপছন্দের ব্যাপার নেই, ভয়ের ব্যাপার আছে। মান্না ভাই, আমি একটু যদি আপনাকে থামিয়েই বলি, নুসরাতের কাছে ফিরবো। সেটি হচ্ছে আমাদের তথ্য অনুযায়ী গণমাধ্যমে যে যা এসেছে এই কয়েকদিন থেকে পোশাক তৈরি কারখানার যে বিষয়গুলো, আমি সুনির্দিষ্টভাবে 2-3টি একদম কোট করছি। সেটি হচ্ছে যে এই অসন্তোষের যে জায়গাগুলো, সেটি হচ্ছে যে যে দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে নিশ্চয়ই আমরা যারা সবাই একমত আছি, কিন্তু এই দাবিকে সামনে নিয়ে নামার পেছনে আশুলিয়ার শারমিন গ্রুপের তাদের সেখান থেকে বলা হয়েছে যে বাইরে থেকে কিছু লোকজন এসেছে, শ্রমিকরা কাজ করতে ছিল যারা রেগুলার শ্রমিক, বাহির থেকে এসে শ্রমিকরা কেন কাজ করছে এবং করতে পারবে না সেজন্য তাদের গাড়িতে, শ্রমিকদের নিয়ে যাওয়া গাড়িতে তারা অ্যাটাক করছিল। এবং 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 সেটি বলেছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টারাও সেটি বলেছেন। বাধ্য হয়ে নিরাপত্তার জন্য তারা তাদেরকে ছুটি দিয়েছেন। হামিম গ্রুপে বাইরের থেকে চাকরি প্রত্যাশী, যে আমাদেরকে চাকরি দাও, আগে থেকে যারা কাজ করছিলেন তাদের কিন্তু ঝামেলা নেই। পলাশবাড়ি গিল্ডার্স গার্মেন্টসে শ্রমিকরাই এই যারা এসছিল গার্মেন্টস বন্ধ করতে, তাদেরকে নিজেরা নেমেই প্রতিরোধ করেছে। আমি 2-3টার কথা বললাম, সেখানে আপনার কাছে একটু ফিরবো। তার আগে নুসরাত তাবাসসুম, আপনার কাছে ফিরি। আমরা দেখলাম যে বিপ্লবের পরে আনসার ঘটনা ঘটেছে, ব্যাটারি চালিত রিক্সা ঘটনাও ঘটেছে, কয়েক জায়গায় এরকম ঘটনাও ঘটেছে যে তাদের দেখা গেল যে শ্রমিকদের নামে বিভিন্ন জায়গায় নামা হচ্ছে, পরে হয়তো অন্য কিছু আবিষ্কার হয়েছে। বিষয়টিকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? দেখুন, ষড়যন্ত্রের চেষ্টা হতেই পারে। ইনফ্যাক্ট আমি যদি আজকে এখানে না থেকে আমার পরিচিত মহলে থাকতাম, তাহলে হয়তো এই অভিযোগ আমিও তুলতে পারতাম যে এগুলো তো আসলে ষড়যন্ত্রই হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে সঠিক এবং ভুল, এই বিচারটা করা হয় জুলুম দিয়ে। যেখানে জুলুম থাকে সেটা ভুল, কারণ যেটাই হোক। পৃথিবীর বুকে এমন কোনো যুক্তি নাই যেটা যে জুলুমকে জাস্টিফাই করা যায়। তো আগে পরের কথাটা বলে নিই, যদি ষড়যন্ত্র হয়েও থাকে তারপরেও কারোর অধিকার নেই এই খেটে খাওয়া মানুষদের উপরে জুলুম করার। তাহলে প্রশ্ন আসে, যদি অধিকারের আন্দোলন না হয়ে ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কিভাবে এটা ঠেকানো হবে? এই যে আপনি একটু আগে বলছিলেন কিছু কিছু জায়গাতে শ্রমিকরা নিজেরাই আটকে দিয়েছে। আচ্ছা, অনুপ্রবেশকারী হিসেবে কোনো একটি দঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে, দেখুন এই খেটে খাওয়া মানুষদের সাথে গত 16 বছরে অন্যায় তো কম হয়নি। এদেরকে খেপিয়ে দেওয়া বা এদেরকে ব্যবহার করা খুব সহজ। ষড়যন্ত্র হতেই পারে,
তবে একই সঙ্গে এদের যে অধিকারগুলো তারা চাইছে, যে দাবিগুলো তারা উঠাচ্ছে, এগুলো খুবই ন্যায্য, এটাও সত্য। এক্ষেত্রে আমি বলতে চাই যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব হয়, তদন্ত কমিটি গঠন করে এই তদন্তটা করা হোক যে আসলে কোনো অনুপ্রবেশকারী এখানে রয়েছে কিনা, মদতদাতা রয়েছে কিনা। কারণ থাকাটা ভীষণ স্বাভাবিক বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে। কারণ একটু আগে মান্না সাহেব যেরকম বলছিলেন, আমি স্যারের কথার সাথে একমত, যে যিনি চলে গিয়েছেন তিনি কাউকে বলেও যাননি। রাজনীতিবিদ কিন্তু আসলেই কখনো পালায় না, পলায়ন কিন্তু রাজনীতির অংশ না। রাজনীতিতে আসা মানে যা হবে সেটা সামনাসামনি, সেটার সাথে দাঁড়িয়ে থাকা, সেটার সাথে টিকে থাকা। পলায়ন কিন্তু রাজনীতির অংশ নয়। তো এইভাবে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়া, নিজের হাতের কিছু লোকজনকে ফেলে যাওয়া নষ্ট করার জন্য, মানে নতুন বাংলাদেশ যেন সুগঠিত না হতে পারে, সেই নীল নকশা তৈরি করা হতেই পারে এগুলো। কিন্তু নীল নকশা হচ্ছে বলে যে কাউকে দোষারোপ করাটা অন্যায্য হয়ে যাবে, সেটা না হোক, সেটা চাচ্ছি না। তদন্ত কমিটি গঠন করা হোক, অতি দ্রুত তদন্ত করে দেখা হোক যে এর পেছনে আসলেই কোনো কালো হাত রয়েছে কিনা। যদি থাকে তাহলে তাদের বিচারের আওতায় আনা হোক, এবং একই সঙ্গে এই সমস্ত খেটে খাওয়া মানুষদের সত্যিকারের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে এদের ন্যায্য দাবিগুলো নিয়েও কাজ করা হোক। আমি কয়েকটি দাবি, জাস্ট 8 দফা দাবির, মান্না ভাই শ্রমিক আন্দোলনের সাথে জড়িত আছেন, আপনি জানেন। টিফিন ভাতা, হাজিরা বেতন 800 টাকা করা, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, খুবই যুক্তিযুক্ত দাবিগুলো নিয়ে। কিন্তু পাশাপাশি 16 বছরের বঞ্চনা থেকে যে মুক্তির, আমি নুসরাত আপনাকে যেটা জিজ্ঞেস করব সেটি হচ্ছে যে এই বঞ্চনা থেকে মুক্তি কি এখন অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কতটা আসলে বঞ্চনা থেকে মুক্তি দিতে পারবেন বা তাদের সেই কাজ করতে পারবেন? দেখুন, যখন একের পর এক এই ধরনের দাবিগুলো সামনে আসছিল, এটা একই সঙ্গে যেরকম ষড়যন্ত্রের পূর্বাভাস বলে অনেকে মনে করছে, একই সঙ্গে মানুষের অস্থিরতা হিসেবে মনে করছে, ঠিক একই সঙ্গে আমি আরো একটা পয়েন্ট এখানে তুলে ধরতে চাই। এই সরকারের প্রতি মানুষের কতখানি ভরসা যে 16 বছরে তারা যে কথাগুলো বলতে পারেনি, এই সরকারের কাছে তারা মনে করছে তারা বলতে পারবে। এই সরকার তাদের উপরে লাঠিচার্জ করবে না, এই সরকার তাদেরকে গুম ঘরে পুরবে না, এই সরকার তাদের মুখে তালা লাগাবে না। কোথাও না কোথাও এই ভরসাটা মানুষের মনে আছে বিধায় মানুষ তার দাবিগুলো নিয়ে আসছে। এখন এই সরকার এই সমস্ত আশা আকাঙ্ক্ষা কতখানি পূরণ করতে পারবে সেটা বোঝা যাবে এই সরকারকে আমরা কতখানি কাজ করতে দিচ্ছি তার উপরে। একটু আগেই বিরতির পূর্বে আমি যেটা বলছিলাম যে জনগণের সর্বান্তক সহযোগিতাটা প্রয়োজন। কাজ করতে দিচ্ছি মানেটা কি? মানে আমরা কতখানি কাজ করতে দিচ্ছি এটি যদি সুনির্দিষ্ট বলা যায়। না, আমি সময়ের কথা বলছি না। না, এটা সময়ের কোনো বিষয় না। দেখুন, আপনার 1 ঘন্টা প্রোগ্রামের মধ্যে যদি 4 জন লোক ঢুকে যায়, আপনিও তো অনুষ্ঠানটা করতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার। জনগণকে চিন্তা করতে হবে সামষ্টিক জায়গা থেকে, সমষ্টিগত জায়গা থেকে জনগণকে চিন্তা করতে হবে। আমি জানি 16 বছর এই দেশে যা হয়েছে, তারপরে এইভাবে চিন্তা করাটা খুব কঠিন। বরং 16 বছর স্বৈরাচারের মধ্যে চুপ করে ভয়ভীতিতে ঘরে দরজা লাগিয়ে চুপ করে থাকাটা যতটা কঠিন ছিল, এই মুহূর্তে বিপ্লবের ঠিক পরবর্তী সময় চুপ করে থাকাটা হয়তো তার থেকেও বেশি কঠিন। মানুষের মধ্যে ওই অস্থিরতাটা রয়েছে, কাল কি হয় জানি না, আজকেই যা দাবি দেওয়া আদায় করে নি। কিন্তু এই কঠিন কাজটা জনগণকে করতেই হবে, জনগণকে ধৈর্য ধরতেই হবে, জনগণকে সহযোগিতা করতেই হবে। আজ নয় কাল জনগণকে বুঝতেই হবে যে আমরা যদি এই সরকারের কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাই, তাহলে জনগণকে সরকারের অংশ হয়ে কাজ করতে হবে, সরকারের সহযোগী হয়ে কাজ করতে হবে। তার মানে কি সরকারের সমালোচনা করা যাবে না? অবশ্যই যাবে। সমালোচনা তো করাই হয় শুধরে দেওয়ার জন্য। সমালোচনাও এক ধরনের সহযোগিতা। শুধুমাত্র যেন বিরোধ না তৈরি করা হয়, শুধুমাত্র যেন সরকারের কাজের পথে কাটা সৃষ্টি না করা হয়, এইটুকু সহযোগিতা জনগণের কাছ থেকে পেলেই আমার ধারণা এই সরকার জনগণের কোনো আশা আকাঙ্ক্ষাই ফেলবে না। মানব ভাই, আপনার কাছে ফিরছি। মানুষ এখন নির্ভয়ে বলতে পারছে, দাবি বলতে পারছে, যে কারণে নামছে। কিন্তু পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আমাদের সময়টা খুবই কম এসেছি, আমরা আমাদেরকে কাজ করতে দিন। আজকেও যেমন নুসরাত সেই বিষয় বললো, কিন্তু এরপরও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দাবি নিয়ে প্রতিদিনই বিভিন্ন পথে এই দাবি নিয়ে নামছে বিভিন্ন জায়গা থেকে। সেই নির্ভয়ের সংস্কৃতিটা আপনারা যারা
রাজনীতিবিদ রয়েছেন তাদের পক্ষ থেকে নিশ্চিত করা যাচ্ছে না কেন? আপনি কি নিশ্চিত করতে পারবেন আপনার জায়গা থেকে? কি নিশ্চিত করব? যে ভয়হীন সংস্কৃতিটা আগামীতে এটা যে আন্দোলন হয়েছে, জি, আন্দোলনে যে বিজয় হয়েছে, তার মধ্যে দিয়ে আপনি ওই গ্যারান্টি পেয়েছেন যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আগের গভর্নমেন্টের মতো বিহেভ করতেই পারবে না। এই সরকার যেরকম করে বলে সেটা গণতান্ত্রিক সমাজ। ডক্টর ইউনূস গতকালকেও বললেন যে মানুষের যে মৌলিক অধিকার, জি, মন খুলে কথা বলা, সাংবাদিকদের কাছে বলেছেন, এগুলো অবাধে করতে পারবেন। আমি যতদূর জানি, যেহেতু আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনাদের আরও বেশি জানবার কথা, ডিজিএফএ থেকে আপনাদের ডাকা হয়েছে, যারা কনসার্ন অথরিটি, তাদেরকে বলা হয়েছে একদম মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন। তো ভয়ের ওই জায়গাটা নেই। বোঝার বিষয়টা হচ্ছে যেটা নুসরত বলছে, 16 বছরের যে কষ্ট, যেটা বলা যায়নি, এখন বাবা সুযোগ পেলেই মানুষ বলবে, কারণ প্রতিদিনের অভাব। তো সংকটটা এমন যদি হতো যে 1 মাস পরে হবে, তা আমি 15 দিন অপেক্ষা করতে পারতাম, কিন্তু আজকেই আমার ঘরে খাবার নেই, আজকেই আমার উপরে অত্যাচার করা হচ্ছে, তাহলে তো সে বলবেই। আপনারা এখানে ভিডিওটা দেখালেন, কিন্তু এটা দেখাতে পারলেন না যে কোথায় আসছে সেই চাকরি প্রার্থী যাদেরকে সন্দেহ করা যেতে পারে যে এরা বোধহয় ইনফিলট্রেটর হতে পারে। কোথায় আসছে বাইরে থেকে লোক যারা হামলা করছে বাসের উপরে, ওগুলো দেখানো দরকার। জার্নালিজম করলে অবজেক্টিভ এরকমই হওয়া উচিত যে মানুষ একটা নিউজ পড়ে বুঝতে পারে দিস ইজ দিস, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি তো এটা ব্যাখ্যা করছেন, ওটার মধ্যে নাই। আর পুরো যে জিনিসটা দেখেছে তার মধ্যে কোনো রকম ভায়োলেন্স, নাথিং, কিছু নাই। তো ওটা যদি হয় তাহলে আপনি তো সবাইদের ধন্যবাদ দেন যে তারা তাদের এত অভাব অভিযোগ নিয়ে এই কাজটা করছে। এবং খেয়াল করবেন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা সাধারণ মানুষ বুঝবে না, এই যে দাবি, এগুলো মিট আপ করবার ব্যাপার ইন্টারিম গভর্নমেন্টের টার্মস অফ রেফারেন্সে নাই। আপনি গার্মেন্ট শ্রমিকদের অবস্থার উন্নতি করতে চান, আপনাদের পুরো সেক্টরের উপর একটা ওয়ার্ক করতে হবে, মালিকদের সঙ্গে বসতে হবে, ইউনিয়নের সাথে বসতে হবে, যদি ইউনিয়ন কোথাও থাকে, ওইটা একটা লম্বা কাজ। গভর্নমেন্টের কাছে ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে, যাতে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়। তো ওইটা রেখে সে এগুলোই করবে কীরকম করে? এই যে ধরেন পুলিশের যত ট্রান্সফার হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের যত ট্রান্সফার হচ্ছে, এগুলো তো কোনো সংস্কার নয়। এগুলো আপনি মানে ভেঙে যাওয়া প্রশাসনকে জোড়া লাগাচ্ছেন যাতে এটা অপারেটিভ থাকে। আর এইটা যদি বলেন, তো গার্মেন্টসের এটা করতে গেলে তো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তাদের সবাইকে ডাকতে হবে, বোঝাতে হবে, এই জিনিস করতে হবে, সেটা আবার মনিটরিং করতে হবে। দ্যাট ইজ হিউজ ওয়ার্ক। টোটাল কাজটাই সরকারের সামনে যেটা আছে এখন, মানে আমরা অন্তর্বর্তী বলছি, কিন্তু প্রতিদিন তাদেরকে রেগুলার গভর্নমেন্টের মতোই ফাংশন করতে হবে। বিকজ যে দাবি আসছে, ধরেন এটা এখন ভারত থেকে পানি আসছে, সেটা একটা ব্যাপার, চায়না তার টাকা চাচ্ছে, সেটা একটা ব্যাপার। এগুলো তো কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের টার্মসে থাকার কথা না। আগে যেরকম আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট বলতাম না, কী করবে, 3 মাসের মধ্যে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দিয়ে চলে যাবে, এই কনসেপ্টই মানুষের মধ্যে আছে। কিন্তু ওই মানুষদের কাছে ওই ভোটের খুব মূল্য নাই, যাতে তার পেটে কিছুই জমবে না। সে মনে করেন যে ভোটের পরে যে পার্টি আসবে, সেই পার্টিগুলো তো আগে দেখেছি তারা যদি আগের মতোই করে, অতএব তারা এখন এটা নিয়ে আসবে। তারা মনে করছে যে এইখানে গেলে আমি পেতে পারি। ও কিন্তু জানে না যে এই গভর্নমেন্টের ওই লিমিটেশন আছে, তারা এতদিন নাও দিতে পারে। ওইটা যে তাকে বোঝাবেন, সেটা তো অনেক বড় শিক্ষা। সেটা এই সরকারের কাছে এখনই চাইবেন, এরকম তো হবে। জি, মনে হয় আপনার কাছে আমি ফিরবো। নুসরাত, আপনাকে আমাদের এরপরও অনুষ্ঠান থাকবে, একটা বিরতি আছে, বিরতির পরে আপনাকে জরুরি কাজে আমরা জানি যে সামনের আগামীকালকে যে প্রোগ্রাম, সেখানের জন্য আপনি আগে আমাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেবেন। বিদায়ের আগে আমরা দর্শকদের মধ্যে বারবার একটা প্রশ্ন, এর আগেও হয়তো উত্তর দিয়েছেন, যে আপনারা এই যে সফরে যাচ্ছেন সারা দেশে, এটা কর্মসূচি বাস্তবায়ন পাশাপাশি এর মাধ্যমে আরও গণভিত্তি রচনা, জনগণকে সচেতন করা থাকবে, কিন্তু এর মাধ্যমে কি আপনাদের, আমরা এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকজন সমন্বয় বলেছেন, এবং সাংবাদিকদের মধ্যেও সেই প্রশ্নটা থাকে যে আপনারা কি রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মের দিকে আগাবেন কিনা? আচ্ছা, এটার উত্তর এর আগে বহুবার বহু জায়গায় বহুজন দিয়েছে আমাদের সমন্বয়কদের মধ্যে। উত্তরটা আসলে এখনো সেটাই আছে। বর্তমানে স্যার যেরকম বলছিলেন, এই বৃহৎ কর্মযজ্ঞ, এখানে আসলে এত কাজ করার রয়েছে, আমাদের আসলে নিজেদের কথা এখনো মানে ভাবার মতো আমরা সুযোগ পাচ্ছি না, ভাবাটা উচিত মনে করছি না। জি, আমি একদমই 1 মিনিট সময় দেবো, বিরতিতে যাবে। সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে বলবেন। দর্শকদের জন্য শুধু এটাই বলার যে যদি আপনারা চান দেশের কাজগুলো হোক, তাহলে সবচেয়ে কঠিন দায়িত্বটা আপনাদের কাঁধে। আপনাদের ধৈর্য ধরতেই হবে। সর্বান্তক সহযোগিতা ছাড়া
এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা যদি সমালোচনাও করবেন সেটাও যেন সহযোগিতার রূপেই আসে। আর একই সঙ্গে বলবো, আমরা চেষ্টা করছি বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের পাশে থাকুন, জনগণ প্রত্যেকের সাথে থাকুন। সমষ্টিগত চিন্তা ভাবনার মাধ্যমে আমরা যেন বাংলাদেশকে, যে নতুন স্বপ্ন দেখছি বাংলাদেশকে নিয়ে, সেটা যেন আমরা পূরণ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সাথেই থাকুন আমাদের। একটা বিরতি থেকে ফিরছি, বিরতি থেকে ফেরার পরে নিশ্চয়ই মান্না ভাইয়ের সাথে আরো অনেক কথা হবে। আগামীকালকে ইসির একটা সভা আছে, সেখান থেকে হয়তো কমিশন পদত্যাগ করার একটি গুঞ্জন শুনতে পাচ্ছি, সেগুলো কি সংস্কারের কতটা আগাবে সেই বিষয় নিয়ে ফিরছি। এই পর্বে কথা বলবো আপনাদের অত্যন্ত পরিচিত মুখ মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনার কাছে যে প্রশ্ন আমি সরাসরি যেতে চাই, এখন পর্যন্ত আমাদের হিসেব অনুযায়ী 100টিরও বেশি মামলা হয়েছে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে। হত্যাযজ্ঞে সরাসরি নেতৃত্ব দেয়া 100 জনের নামের 23 আগস্টের পরে থেকে এই পর্যন্ত 238টি মামলা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়িটি 51টি, যাত্রাবাড়ি থানায় 91টি মামলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে কোনো জায়গায় মামলা কে করছে, কারা করছে, কোন ম্যারিটের ভিত্তিতে করছে, সাথে একটু যুক্ত করি আপনার 2 আইজিপি তাদেরকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার আপনি জানেন, এবং রিমান্ডেও নেওয়া হয়েছে। সেখানের একজনকে 19 জুলাইয়ের মোহাম্মদপুরের একটি হত্যা মামলায়, আর একজনকে হচ্ছে নিউ মার্কেটের একটি হত্যা মামলায় দেখানো হলো তাদের আলাদা করে। এই যে মামলাগুলো হচ্ছে, যদিও গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মামলা মানেই হচ্ছে গ্রেফতার নয়, এবং তারা বলেছেন যে যাচাই বাছাই এগুলো হবে। বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? মানে একটা বড় সমস্যা হচ্ছে যে পুলিশ বাস্তবিক অর্থে অ্যাক্টিভ হয়নি এখনো, বা খুব সিনসিয়ারলি ডিউটি করছে না। যে অন্যায় অত্যাচার তারা করেছে এত অধিক ধরে, এবং তার ফলে জনগণের যে ক্ষোভের বহিঃপ্রকাশটা হয়েছে, এতে তারা এখনো ভীত। আমি আজকেও জানি 2-3টা থানার কথা, যে মানুষ কমপ্লেন নিয়ে গেছে, তারা বলেছে আমরা কোথাও যেতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তারা ভার্চুয়ালি জিডিও লিখতে চায় না, এরকম অবস্থায় গেছে। তো এই প্রেক্ষিতে কি হয়েছে, মানুষের বিক্ষোভ তো আছে, মামলা মানুষ যাচ্ছে, কোর্টে যাচ্ছে, কোর্ট আইন আমি অত ভালো বুঝছি এই জায়গাতে, কিন্তু কোর্ট মামলা তো নেয়, নিয়ে তারা থানাতে পাঠিয়ে দেয়, এরকম চলছে। এবং এই প্রক্রিয়ায় সরকারের যে ভূমিকাটা থাকা দরকার ছিল, এটা কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বটে, কিন্তু এই যে বললেন কত 120 টাকাটা কতটা মামলা, খুনের মামলা শেখ হাসিনার বিরুদ্ধে, মানে আর কিছুই পাচ্ছি না, শুধু এইটাই, আর কোনো অপরাধ নেই। মানে এই দেশ লুট করবার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা তো তার পরিবারের। ওই যে লিখেছে না যে শেখ পরিবারের কারণ নাম থাকলেই সে প্রজেক্ট পাস হয়ে যেত। এবং কত বেড়েছে আপনার ব্যাংক লোনের পরিমাণ, ব্যাংকগুলো কীরকম করে লুট হয়েছে তার ব্যাপারে নাই। বিজনেসম্যান যারা, তাদের বিরুদ্ধে আপনি মানি লন্ডারিংয়ের মামলা দিতে পারেন, তার ওয়েল স্টেটমেন্ট ভুল আছে, ট্যাক্স ফাঁকি দিয়েছে, এইভাবে একটা কমিশন দিয়ে অন্যায়ভাবে ব্যবসা পেয়েছে, কত কি হতে পারে, সেগুলো আপনার খুনের মামলা। ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসান, তার ভূমিকা নিশ্চয়ই ভালো ছিল না, এটা বলবার দরকার নেই, কিন্তু উনিও খুনের মামলায়, মানে গয়রহভাবে একটা জিনিস চলছে। এবং এই জায়গাতেই আমি একটু উদ্বিগ্ন আছি। আপনি দেখেছেন নিশ্চয়ই, ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, টকশোতে বলেছেন, আলাদা করে বিবৃতিতে বলেছেন যে এই মামলাগুলো শেষ পর্যন্ত টিকবে না। আমি রংপুর গেছিলাম, ওই কি বলে আবু সাঈদের কবর জিয়ারতে, ওইখানে গেছি। তো রংপুরে যাদের সাথে আমার দেখা হলো, কনসার্ন লোক, পুলিশ অফিসার আছেন, লয়ার আছেন, তারা আমাকে এরকম বলেছেন, সাঈদ হত্যার যে মামলা সাজানো হয়েছে সেই মামলাই নাকি টিকবে না। আমি নথিপত্র নিয়ে এসে দেখিনি বা কাউকে দিয়ে চেক করেনি, কিন্তু ওনারা আমাকে এই কথা বলেছেন। আমি আবার এই জায়গাতে বলছি, এইখানে আমাদের উদ্বেগের বিষয় আছে। একটা বলেছি, কতজন মারা গেছে এই পর্যন্ত, কীভাবে, এইটার ডিটেল আপনি প্রিপেয়ার করেন স্টোরিটা। এই যে গুম খুন নিয়ে এত কিছু লাগতো, আয়নাঘর, কত কাহিনী, এই লোকগুলোর উপর আপনি একটা কমিটি করেছেন, কমিটির কোনো রিপোর্ট নেই কাজের। তারা কি বসছেন, তারা গেছেন কোথাও, কিভাবে কাজ করছেন, কিচ্ছু নাই।
এই জায়গাগুলো সরকারকে সতর্ক হতে হবে এখন, এবং কাজটা শুরু করতে হবে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পুরনো স্বৈরাচারের দোসর আছেই, এবং প্রশাসন এমনিতে যে দুর্নীতিবাজ হয়ে গেছে সামগ্রিকভাবে, সেটা থেকে উদ্ধার করে আসতে হবে। পুলিশকে রেস্টোর করতে পারেননি, ফলে ব্যতিক্রম বা ধরেন যে গরমিল দেখা যাবে, এটা আমি মানি। মানে ভাই, আমাদের হাতে খুব বেশি সময় পাবো না, তো আমরা কয়েকটা প্রশ্নের উত্তর চাই, একদম অল্প অল্প। কয়েকটা? জি। হ্যাঁ, এক কথায় একটি হচ্ছে যে আমরা এর আগে দর্শকদের বলেছিলাম আজকে বিএনপির পক্ষ থেকে তাদের স্থায়ী কমিটির একজন সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেছিল যে দুদক এবং নির্বাচন কমিশনের যারা আছে তাদেরকে রেখে তারা ছিল পতিত সরকারের দোসর, তাদেরকে এখনো শপথে আছে। এর মাধ্যমে আগামীকালকে মতবিনিময় সভা কিংবা প্রেস কনফারেন্স ডেকেছে ইসির যারা আছেন তারা। ধারণা করা হচ্ছে যে তারা হয়তো পদত্যাগ করবেন। এটিকে কিভাবে দেখছেন? খুব ছোট্ট করে উত্তর দিবেন। না, তাদের তো যাওয়াই উচিত, কিন্তু গেলে রিপ্লেস করবেন কিরকম করে? আমি মনে করি গভর্নমেন্ট প্রিপেয়ার্ড নেই ব্যাপারে। প্রিপেয়ার্ড নেই, জি। আরেকটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, আপনাকে পাইনি আমরা এখানে, অন্তর্বর্তী সরকারের সময় নিয়ে অনেক কথা হয়েছে, আপনারা সময় দিতে চান, কতটা সময় দিতে চান? না, তার আগে ঠিক করতে হবে অন্তর্বর্তী সরকারকে কি করতে হবে। আমি বুঝি আমি একটু আগে বলেছি, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সমতল জমি তৈরি করতে হবে, তাদের কাজ প্রধানত সেটা। এখন এই কাজ করতে কত সময় লাগবে? এটা পুলিশকে পুরো রিস্ট্রাকচার করতে হবে, মানে একটা জনবান্ধব পুলিশ বাহিনী, জনবান্ধব একটা প্রশাসন, অন্তত ভোটের উপযোগী প্রশাসন করতে হবে। সে কি সোজা কথা নাকি? কতদিন লাগতে পারে এটা গভর্নমেন্টের বলা উচিত। আপনারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন, সামনে নির্বাচন কেন্দ্রিক আপনাদের কি এরকম জাতীয় সরকার গঠন করবেন, এরকম একটা আপনাদের পরিকল্পনা বিভিন্ন সময় বলেছেন, সে লক্ষ্যে কি বিএনপির সাথে আমরা পরিকল্পনা বলিনি, এটা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে নির্বাচনও একসাথে করব এবং তারপর একটা জাতীয় সরকার করে সেই সরকার এই সংস্কারগুলো করবে। এখন ধরেন এটা একটা প্রায় সুইচ, সেটা হতে পারে, খারাপ জিনিস আমি তা বলছি না, কিন্তু ওই রকম করে নিজেকে প্রিপেয়ার করছেন কতখানি সেটা বলতে হবে। আমি তো পত্রপত্রিকায় লেখা দেখছি চাঁদাবাজি চলছে, দখলদারিত্ব চলছে, এবং এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতিটা গেছে, যেটা দিল যে যত্রতত্র গ্রেপ্তার নয়, সেখানে মনে হচ্ছে বেধড়ক যে মামলা হচ্ছে, এই মামলাগুলো কারা কারা দিচ্ছে এটা কি হিসাব পাওয়া যাবে না? আমি আমার নিজের থানার মধ্যে, আমার থানার সেক্রেটারি তার বিরুদ্ধে মামলা দিয়েছে ওখানকার যুবদলের প্রেসিডেন্ট। জি, একদম 30 সেকেন্ডে যেটি জানতে চাইবো, বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রম জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাড়া ফেলিয়েছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন রাজনীতিবিদ হিসেবে? না, আমি ঠিক এরকম করে বলবো না। কার্যক্রম যদি বলেন, কার্যক্রমের অর্থে আন্দোলনের সময় আমরা সবসময় ছিলাম, বিএনপিও ছিল, জামাত ছিল না আমি কিন্তু তা বলছি না, কিন্তু জামাতের ফোকাসটা হলো ভিক্টরি পরে গভর্নমেন্ট তাদেরকে ফোকাস করলো। কারা কারা ছিলেন? প্রধান সেনাপতি বললেন, জামাত ইসলাম 2 বার করে বললেন, অন্যদের ডাকলেন। এমন এমন শক্তিকে তারা ডেকেছেন যারা রীতিমতো আন্দোলনের বিরোধী ছিলেন, স্বৈরাচারের দোষী ছিলেন। এই জাতীয় পার্টির কথা যদি বলি, তারা কি করেছে? তো এই কারণে জামাতকে আমি তাদের সাথে তুলনা করছি না, কিন্তু আমি বলছি যে জামাত ওই ফোকাসটা পেয়েছে বলে মনে হচ্ছে যে তারা এই সব কাজ এত কিছু করেছে। বাট রিসেন্টলি তারা খুব কিছু করেছে যে আমি তো সেরকম দেখছি না। কেবল বন্যায় রিলিফের কাজ ভালো করেছে, যারা মারা গেছে তাদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল সেটা বিএনপির চাইতেও ভালো করেছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের এই রোলগুলো নিশ্চয়ই জনগণের পছন্দ। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ রহমান মান্না। নিশ্চয়ই সময় পেলে আরো কথা বলা যেত, আগামীতে আপনাকে পাবো নিশ্চয়ই আরো কথা বলার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও আজকের অতিথিদের সাথে এবং আপনাদের সাথে কথা মিলিয়ে বলতে চাই, আমরা এমন একটি দেশ চাই যে দেশে বৈষম্য থাকবে না, যে দেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মানবিক বাংলাদেশ হবে। আসুন সেই লক্ষ্যে সবাই যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।